আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2026। আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো যাচ্ছে। তো আজকে বাংলা প্রথম পত্রের তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা পদ্মা। তো পদ্মা কবিতার আমরা বেসিক্যালি একটি সৃজনশীল দেখতে পাই অনুশীলনীতে। সেই অনুশীলনী সৃজনশীলটি আমরা আলোচনা করব এবং কিভাবে লিখলে তুমি 10-এ 10 পাবা সেই বিষয়টা আমরা এখানে দেখাবো। তো আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে ফেলি। উদ্দীপকে বলছে, প্রমত্তা পদ্মার সর্বগ্রাসী রূপ নিয়ে বিখ্যাত শিল্পী আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদী নামে বহুল প্রচলিত একটি গান রয়েছে। নদী তীরবর্তী মানুষের হাহাকার ভরা দীর্ঘশ্বাস গানটিতে ফুটে উঠেছে। গানের একটি অংশ বলা হয়েছে, কি বলা হয়েছে? পদ্মারে তোর তুফান দীক্ষা পরাণ কাপে ডরে, ফেল্লা আমায় মারিস না তোর সর্বনাশা ঝরে। সো এই যে গানের উক্তিটা, এখান থেকে আমরা বুঝতে পারতেছি পদ্মার প্রলয়ঙ্কারী বা ভয়ানক যে রূপ, সেই রূপের দিকে ইঙ্গিত করছে। কতে বলছে, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় কারা। মনে রাখবা, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় হচ্ছে নির্ভীক কি জোয়ান। এর বলছে, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। বলতে কি বোঝানো হয়েছে? মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার বলতে মূলত স্থবির জনজীবনে পদ্মার গতি সঞ্চারের দিকটি বোঝানো হয়েছে। এটা হচ্ছে আমাদের জ্ঞান। তো আমাদের জ্ঞানটা কি হবে সেটা আশা করি বুঝতে পারছো, যে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির কি বলতো স্বর্ণদ্বার বলতে বোঝানো হয়েছে স্থবির জনজীবনে পদ্মার গতি সঞ্চারের দিকটি। ঠিক আছে, এরপরে এখানে দেখো বলছে যে আমরা দ্বিতীয় প্যারায় লিখব পদ্মা তীব্র। এখান থেকে আমরা দ্বিতীয় প্যারায় লিখব, অনুধাবনটা লিখব, পদ্মা তীব্র স্রোতস্বিনী নদী, প্রবল তার ঘূর্ণি, অশেষ তার অশেষ তার উদ্দামতা মানে পাগলামি আর কি। পদ্মার তীব্র বেগ ও গতি জনজীবনকেও গতির প্লাবন নিয়ে আসে। জড় সমাজে যেন জেগে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। জড় সমাজ যেন জেগে ওঠে, এটা হবে জড় সমাজ যেন জেগে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। পদ্মার তীব্র গতি মানুষের জীবন প্রবাহের গতিহীন স্তব্ধতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন। এই বিষয়টি বুঝাতেই নিম্নোক্তি মানে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। সো এইটা ছিল আমাদের কি খ। এরপর আমরা চলে যাব গতে। উদ্দীপকের সাথে পদ্মা কবিতার কোন দিকটি সামঞ্জস্য লক্ষ্য করা যায়, এটা আমরা গতে চলে যাই। গয়ের জ্ঞানে আমরা লিখব, উদ্দীপকের সাথে পদ্মা কবিতার বর্ণিত প্রমত্ত পদ্মার বিধ্বংসী আচরণের সামঞ্জস্য লক্ষ্য করা যায়। দ্বিতীয় প্যারায় আমরা লিখব, পদ্মা বাংলাদেশের বৃহত্তম নদী, তীব্র গতিবেগ ও স্রোতের উদ্দাম নৃত্য এ নদীকে ভিন্ন মাত্রা দিয়েছে। পদ্মা যেন তার গতিবেগ দিয়ে জনজীবনের গতি নিয়ে আসে। তবে বর্ষা মৌসুমে এই নদীর প্লাবনে মানুষের জানমালের অনেক ক্ষতি হয়। এর সুতীব্র স্রোত ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান জনজীবন। পদ্মা কবিতায় কবি পদ্মা নদীর এই বিধ্বংসী রূপের পরিচয় দিয়েছে। এবার আমরা উদ্দীপক সম্পর্কে একটু বলি। উদ্দীপকে আমাদের বলা হয়েছে, উদ্দীপকে পদ্মা নদীর প্রলয়ঙ্কর রূপটি দারুণভাবে ফুটে উঠেছে। পদ্মার তুফান দেখে তীরবর্তী মানুষের অন্তর কেঁপে ওঠে। পদ্মার যে সর্বনাশ ঝড় তৈরি হয় তা প্রাণঘাতী হতে পারে নিমেষেই, উড়িয়ে নিতে পারে ঘরবাড়ি। একইভাবে পদ্মা কবিতায়ও কবি পদ্মা নদীর এই বিধ্বংসী রূপের অবতারণা করেছেন। পদ্মার স্রোতে মানুষের সাজানো বাগান ভেসে যাওয়ার কথা বলা হয়েছে এই কবিতাটিতে। শুধু তাই নয়, জীবনের অজস্র সম্ভারও হুমকির মুখে পড়ে পদ্মার করাল গ্রাসে। উদ্দীপকে পদ্মা কবিতার এই দিকটি প্রতিফলিত হয়েছে। এরপর আমরা চলে যাই আমাদের ঘ নম্বর প্রশ্নে। কি বলছে? উদ্দীপকে পদ্মা কবিতার আংশিক রূপায়ণ মাত্র, উক্তিটির যৌক্তিকতা মূল্যায়ন করো। সো এটা যৌক্তিক, তাই না? তো আমরা কি লিখব? উদ্দীপকে কেবল পদ্মা নদীর বিধ্বংসী রূপটি ফুটে ওঠা তা আলোচ্য কবিতার আংশিক রূপায়ণ। সো আমরা এটা লেখার পরে আমরা দ্বিতীয় প্যারায় লিখব, পদ্মা বাংলাদেশের বৃহত্তম নদী। তারপরে কি বলছে? সক্রিয় ভঙ্গিতে ঢেউ তুলে উদ্দাম গতিতে এই নদী নিরন্তর ছুটে চলে, জনজীবনের সঞ্চার করে গতি। ঝিমিয়ে পড়া, আমি আবার বলতেছি এখানে ঝিমিয়ে পড়া, এটা হচ্ছে ঝিমিয়ে পড়া জীবনেও যেন পদ্মার প্রবাহে জেগে ওঠে। বর্ষাকালে নদীর তীরের জনপদের জন্য পদ্মা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়। এভাবে আলোচ্য কবিতাতে পদ্মা নদীর বিধ্বংসী ও কল্যাণময়ী রূপ বিচিত্র হয়েছে। উদ্দীপকে পদ্মা নদীর নেতিবাচক দিকটি প্রতিফলিত হয়েছে। পদ্মার দুরন্ত তুফান দেখে মানুষের প্রাণ আতঙ্কে কেঁপে ওঠে। তারপর হচ্ছে জীবন নাশের আশঙ্কায় আতঙ্কগ্রস্ত মানুষ তটস্থ হয়ে পড়ে।
এভাবে উদ্দীপকে কেবল পদ্মার সংহার রূপের বহিঃপ্রকাশ ঘটেছে। পক্ষান্তরে পদ্মা কবিতায় পদ্মা নদীর ইতিবাচক ও নেতিবাচক দুই দিকই দৃশ্যমান হয়েছে। আশা করি অলরেডি বুঝে ফেলছো যে এখানে একটা দিক তুলে ধরা হয়েছে, কিন্তু কবিতার মধ্যে কিন্তু দুইটা দিকই তুলে ধরা হয়েছিল। পদ্মার যে কল্যাণময়ী কাজগুলো সেগুলোও তুলে ধরা হয়েছে, আবার পদ্মার যেই নেতিবাচক দিকগুলো ছিল সেগুলোও তুলে ধরা হয়েছে। আলোচ্য কবিতায় পদ্মা যেমন নির্মম ও প্রলয়ঙ্কর রূপে উপস্থিত, তেমনি আশেপাশের অঞ্চলে মাটির উর্বরতা বৃদ্ধি করে মানুষের অন্ন সংস্থানেও পদ্মা ভূমিকা রাখতে দেখা যায়। পদ্মা এখানে স্রোতের বেগে মানুষের সাজানো বাগান জীবনের অজস্র সম্ভার ভাসিয়ে নিয়ে যায়। অন্যদিকে পদ্মার পলি পড়া চরে চাষাবাদ করে সামগ্রী মানুষের সোনার ফসল ফলায়, পেয়ে যায় জীবনের সম্বল। উদ্দীপকে পদ্মা নদীকে শুধু প্রলয়ঙ্কর রূপেই বিচিত্র করা হয়েছে, পদ্মার কল্যাণময়ী রূপটি এখানে দৃশ্যমান নয়। অন্যদিকে পদ্মা কবিতায় পদ্মার নির্মম রূপের পাশাপাশি মমতা পরিরীপ্রিয় দৃশ্যমান, সে বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি সঠিক। সো এই ছিল আমাদের সৃজনশীল 1 নম্বর সৃজনশীল এবং সেই সৃজনশীলের অ্যান্সার। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।